আজকে আমরা প্রথমেই জেনে নেব কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি সম্পর্কে। কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি যেমন নামের মধ্যেই রয়েছে, তোমরা বুঝতে পারছো এই বস্তুগুলির রং হবে কিন্তু কালো। কালো রঙের বস্তুর ক্ষেত্রে আগের দিনের পড়া থেকেই তোমরা জেনেছো কালো রঙের বস্তুগুলি হয় তাপীয় বিকিরণের মন্দ প্রতিফলক, উত্তম শোষক এবং উত্তম বিকিরক। তাহলে কালো রঙের বস্তু তার ওপর আপাতিত বিকিরণের বেশিরভাগটাই শোষণ করে নেয়। যদি আমরা এমন কোনো বস্তু পাই যে বস্তু তার উপর আপতিত তাপীয় বিকিরণের সম্পূর্ণ অংশই শোষণ করে নেবে, তবে তাকে আমরা আদর্শ কৃষ্ণ বস্তু বলবো। আবার তোমরা জানো যে বস্তু উত্তম শোষক সেই বস্তুই উত্তম বিকিরক হয়। তাই এই কৃষ্ণ বস্তুগুলোও কিন্তু খুব ভালো বিকিরক, অর্থাৎ এগুলোও কিন্তু আদর্শ বিকিরক। এটা কিন্তু একটু তোমাদের মনে রাখতে হবে। এবং কৃষ্ণ বস্তু যে বিকিরণ করে সে সম্পর্কে আমরা কিছু গ্রাফও অঙ্কন করব, কিছু সূত্রও রয়েছে যা তোমরা পরের দিন দেখবে। এই কৃষ্ণ বস্তুর বিকিরণের একটি নাম রয়েছে, তাকে বলা হয় ব্ল্যাক বডি রেডিয়েশন। কোনো বস্তু যদি তার ওপর আপাতিত বিকিরণের পুরো 100%ই শোষণ করে নিতে পারে তাহলে তাকে আমরা বলি আদর্শ কৃষ্ণ বস্তু। কিন্তু মনে রাখতে হবে বাস্তবে কিন্তু আদর্শ কৃষ্ণ বস্তু পাওয়া যায় না। ভূষকালি তোমরা জানো কালো রঙের হয়। কেরোসিন তেল চালিত কোনো বাতি থেকে যে কালিটি ওঠে সেটিকে বলা হয় ভূষকালি। দেখবে কাঠে বা কয়লায় রান্না করলে পাত্রের নিচে কালো রঙের একটু কালি পড়ে, ওটি হলো ভূষকালি। তো ভূষকালি প্রায় 96% আদর্শ কৃষ্ণবস্তুর মতো আচরণ করে, অর্থাৎ ভূষকালির ওপরে যদি থার্মাল রেডিয়েশন পড়ে তার 96% ভূষকালি শোষণ করে নিতে পারে। এছাড়া প্ল্যাটিনাম ব্ল্যাক এটি আরেকটি কালো রঙের পদার্থ, এটি প্রায় 98% কৃষ্ণবস্তুর মতো আচরণ করে। অর্থাৎ বাস্তবে কিন্তু আমরা পুরোপুরি 100% আদর্শ বিকিরক আদর্শ কৃষ্ণবস্তু আমরা কিন্তু পাই না। আমরা তাহলে ল্যাবে যখন আমরা ব্ল্যাক বডি রেডিয়েশনের আমরা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করি তখন আমাদের কৃষ্ণবস্তু বানিয়ে নিতে হয়। সেই কৃষ্ণবস্তু কিভাবে বানাই চলো একটু আমরা দেখে নিই। পরীক্ষাগারে কৃষ্ণবস্তু সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা এক ধরনের সূক্ষ্ম ছিদ্রযুক্ত ফাঁপা প্রকোষ্ঠ ব্যবহার করি, যার ভিতরের দেওয়াল কালো রং করা থাকে। এই সূক্ষ্ম ছিদ্রযুক্ত প্রকোষ্ঠটি একটি আদর্শ কৃষ্ণবস্তুর মতো আচরণ করে। এটি বিজ্ঞানী ফেরির নাম অনুসারে ফেরির কৃষ্ণবস্তু বা ফেরিস ব্ল্যাক বডি বলা হয়। চলো এর একটু চিত্র আমরা দেখে নিই। দেখো এখানে একটি ফেরির কৃষ্ণবস্তুর ছবি দেখানো রয়েছে। যেমন চিত্রে তোমরা দেখছো এটি আসলে দুই দেওয়াল বিশিষ্ট ফাঁপা একটি গোলক, যার সামনে একটি ছিদ্র করা রয়েছে। এখানে ছিদ্রটির নাম দেওয়া হয়েছে ও। এই দুই দেওয়ালের মাঝের অংশ এখানে বায়ুশূন্য করা থাকে, যার ফলে ভিতর থেকে পরিচলন বা পরিবহন প্রণালীতে তাপ বাইরে বেরোতে পারে না। এই ও ছিদ্রের ঠিক বিপরীত প্রান্তে একটি এরকম শঙ্কু বানানো থাকে এবং পাত্রের ভিতরের গাটি ভূষকালি মাখানো থাকে। তাহলে যদি আলো এই ছিদ্রপথে আলো বা তাপীয় বিকিরণ এই ছিদ্রপথে এই প্রকোষ্ঠের মধ্যে প্রবেশ করে তখন দেখো এই শঙ্কুর উপরে পড়ে তা প্রতিফলিত হয়। শঙ্কুর এই একদম শীর্ষবিন্দুটি এই ছিদ্র থেকে একটু পাশে করা থাকে, ফলে আলো যখন পড়ে তখন একদম শঙ্কুর শীর্ষে না পড়ে একটু সাইডে পড়ে, ফলে তা প্রতিফলিত হয়ে পাত্রের দেওয়ালে পড়ে। দেখো এখানে যেহেতু ভূষকালি মাখানো রয়েছে তাই আপাতিত আলোর 96% আপাতিত আলো বা আপাতিত বিকীর্ণ তাপের 96% এখানে শোষিত হয়ে যাবে, 4% প্রতিফলিত হলো। এখানে যে বিকিরণটি পড়ল তার 96% আবার শোষিত হয়ে যাবে ভূষকালির দ্বারা, বাকি অংশ আবার প্রতিফলিত হলো। এখানে আপাতিত বিকীর্ণ তাপের 96% আবার শোষিত হবে, বাকি অংশ প্রতিফলিত হবে। তাহলে বারংবার যদি এরকম ভূষকালিতে বিকীর্ণ তাপটি প্রতিফলিত হতে থাকে এবং প্রত্যেকবার 96% করে শোষিত হতে থাকে, তোমরা বুঝতেই পারছো বিকীর্ণ তাপের যে ইন্টেন্সিটি সেটা ক্রমশ কমতে থাকবে এবং কিছু সময় পর এই বিকীর্ণ তাপের পুরোটাই প্রতিফলিত হতে হতে ভিতরের ভূষকালি দ্বারা শোষিত হয়ে যাবে, অর্থাৎ এর কোনো অংশই আর বাইরে আসবে না। অর্থাৎ বিকীর্ণ তাপের আপতিত বিকীর্ণ তাপের 100% শোষিত হবে, তাই এটি একটি আদর্শ কৃষ্ণবস্তুর মতো আচরণ করবে।
এখানে মনে রাখতে হবে এই ও ছিদ্রটি কিন্তু আদর্শ কৃষ্ণবস্তুর মতো আচরণ করবে। এই ফেরির কৃষ্ণবস্তুর এই বাইরের এই দিকের তলগুলি কিন্তু আদর্শ কৃষ্ণবস্তু নয়, এখানে এই ও ছিদ্রটি একটি আদর্শ কৃষ্ণবস্তু। আবার আমরা জানি যে উত্তম শোষক উত্তম বিকিরক হয়। এই তাপীয় বিকিরণ শোষণ করে এই কৃষ্ণবস্তুটির ফেরির কৃষ্ণবস্তুটির উষ্ণতা ক্রমশ বাড়তে থাকবে। উষ্ণতা বাড়তে থাকার ফলে এই কৃষ্ণবস্তুটি নিজে আবার বিকিরণ করবে, সেই বিকিরণ কিন্তু এই ও ছিদ্রপথে বাইরে নির্গত হবে। সুতরাং এই ও ছিদ্রটি একটি আদর্শ কৃষ্ণবস্তুর মতো আচরণ করবে এবং আদর্শ কৃষ্ণবস্তু নিয়ে আমরা পরীক্ষাগারে যা পরীক্ষা নিরীক্ষা করব সেখানে আমরা এই ফেরির কৃষ্ণবস্তুকেই আদর্শ কৃষ্ণবস্তু হিসাবে বিবেচনা করব। এতদিন পর্যন্ত তাপীয় বিকিরণ সম্পর্কিত যে আলোচনা হলো সেখান থেকে তোমরা বুঝতে পারলে যে প্রতিটি বস্তুর কিন্তু তাপ বিকিরণ বা শোষণ করার ক্ষমতা সমান নয়। যেমন কালো রঙের বস্তুগুলির তাপের বিকিরণ বা শোষণের ক্ষমতা বেশি, আবার সাদা রঙের বা চকচকে বস্তুগুলির তাপ বিকিরণ বা শোষণ করার ক্ষমতা কম। তাহলে প্রত্যেকটি বস্তুর তাপ বিকিরণ বা শোষণ করার ক্ষমতাকে একটি রাশিমালার দ্বারা আমাদের বিবেচনা করতে হয়। কোনো বস্তুর বিকিরণ এবং শোষণের ক্ষমতাকে এই দুটি রাশিমালার সাহায্যে আমরা বিবেচনা করি। প্রথম হলো বিকিরণ ক্ষমতা বা এমিসিভ পাওয়ার, এটির সাহায্যে আমরা বুঝতে পারি কোনো বস্তু কতটা বিকিরণ করতে পারে। আরেকটি রাশিমালা হলো শোষণ ক্ষমতা বা অ্যাবজর্পটিভ পাওয়ার, এটির সাহায্যে কোনো বস্তুর তাপীয় বিকিরণ শোষণ করার ক্ষমতাকে আমরা বিবেচনা করি। এই দুটি সংজ্ঞা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, এইগুলি কিন্তু তোমাদের ভালো করে প্রস্তুত করতে হবে। এখন দেখো আমি আলোচনা করি কোনো তলের বিকিরণ ক্ষমতা কাকে বলে। কোনো তলের বিকিরণ ক্ষমতাকে আমরা আদর্শ কৃষ্ণবস্তুর বিকিরণ ক্ষমতার সঙ্গে তুলনা করি। কোনো তলের বিকিরণ ক্ষমতা বলতে বোঝায় সেই তল দ্বারা নির্দিষ্ট উষ্ণতায় যে পরিমাণ বিকীর্ণ তাপ হবে তার সঙ্গে ওই একই উষ্ণতায় একই তল বিশিষ্ট একই তলের ক্ষেত্রফল বিশিষ্ট কৃষ্ণবস্তুর দ্বারা যে বিকিরণ হবে তাপের তাদের অনুপাত, অর্থাৎ কোনো তল দ্বারা বিকীর্ণ তাপের পরিমাণ বাই ওই তলের সমান ক্ষেত্রফলের কৃষ্ণবস্তু দ্বারা বিকীর্ণ তাপের পরিমাণ, এই অনুপাতকেই বলা হবে বিকিরণ ক্ষমতা। এখন তোমরা জানো যে কৃষ্ণবস্তুই সবচেয়ে ভালো বিকিরণ করতে পারে, কারণ কালো রঙের বস্তুই উত্তম শোষক এবং উত্তম বিকিরক। আদর্শ কৃষ্ণবস্তু যেহেতু সবচেয়ে বেশি বিকিরণ করতে পারে তাই অন্য বস্তুরা বিকিরণ করতে পারবে তার থেকে কম, অর্থাৎ এই ভগ্নাংশটির মান হবে একের কম। তাহলে বিকিরণ ক্ষমতার মান হবে পজিটিভ কিন্তু সর্বদা এক অপেক্ষা কম। এর সর্বোচ্চ ভ্যালু হতে পারে বিকিরণ ক্ষমতার 1, কার ক্ষেত্রে হবে? কৃষ্ণবস্তুর নিজের ক্ষেত্রে, কারণ কৃষ্ণবস্তু নিজে যে বিকিরণ করে বাই কৃষ্ণবস্তুর বিকীর্ণ তাপ, অর্থাৎ দুটি সমান হয়ে যাবে, কাটাকাটি হয়ে হবে 1। অর্থাৎ মনে রাখবে তোমরা আদর্শ কৃষ্ণবস্তুর এমিসিভ পাওয়ার E = 1 এবং অন্যান্য বস্তুর ক্ষেত্রে এমিসিভ পাওয়ার E এর মান হয় 1-এর কম। এরপর আসি শোষণ ক্ষমতা বা অ্যাবজর্পটিভ পাওয়ার। কোনো তলের শোষণ ক্ষমতা বলতে বোঝায় ওই তলের উপর মোট যে তাপ আপতিত হয়েছে সেটির কত অংশ সে শোষণ করতে পারল, অর্থাৎ কোনো তল দ্বারা নির্দিষ্ট সময়ে শোষিত বিকীর্ণ তাপের পরিমাণ বাই মোট আপতিত বিকীর্ণ তাপের পরিমাণ, এই অনুপাতকে বলা হবে সেই বস্তুটির শোষণ ক্ষমতা। এখানেও তোমরা বুঝতে পারছো আদর্শ কৃষ্ণবস্তু আপতিত বিকীর্ণ তাপের পুরোটাই শোষণ করে নিতে পারে, তাই এক্ষেত্রে লব আর হর সমান হবে, তাই আদর্শ কৃষ্ণবস্তুর ক্ষেত্রে অ্যাবজর্পটিভ পাওয়ার হবে 1। কিন্তু অন্যান্য বস্তুর ক্ষেত্রে আপতিত বিকীর্ণ তাপের সম্পূর্ণ অংশ অন্য বস্তু শোষণ করতে পারবে না, তাই অন্যান্য বস্তুর ক্ষেত্রে শোষিত বিকীর্ণ তাপের পরিমাণ হবে কম আপতিত বিকীর্ণ তাপের তুলনায়, সুতরাং এর ভ্যালু হবে 1 অপেক্ষা কম। সুতরাং আদর্শ কৃষ্ণবস্তুর A = 1, অন্যান্য বস্তুর ক্ষেত্রে এর মান হবে 1 অপেক্ষা কম। বস্তুর বিকিরণ ক্ষমতা এবং শোষণ ক্ষমতা সম্পর্কে বিজ্ঞানী কারশফ একটি সূত্র দিয়েছিলেন, যা বিকিরণের ক্ষেত্রে কারশফের সূত্র নামে পরিচিত। দেখো আমরা বস্তুর বিকিরণের ক্ষেত্রে দুটি ক্ষমতা পড়লাম, বিকিরণ ক্ষমতা E এবং শোষণ ক্ষমতা A। বিজ্ঞানী কারশফ বললেন এই E এবং A রেশিও যে কোনো বস্তুর ক্ষেত্রে নির্দিষ্ট উষ্ণতায় ধ্রুবক হবে, সেটি কিন্তু পাল্টাবে না। দেখো নির্দিষ্ট উষ্ণতায় সকল বস্তুর ক্ষেত্রে
E/A এই রেশিওটি ধ্রুবক হবে, অর্থাৎ এমিসিভ পাওয়ার বাই অ্যাবজর্পটিভ পাওয়ার এই রেশিওটি ধ্রুবক, এবং এই অনুপাতটি ওই উষ্ণতায় আদর্শ কৃষ্ণবস্তুর অর্থাৎ আদর্শ কৃষ্ণবস্তুর এমিসিভ পাওয়ার তার সমান হবে। এটি কিন্তু বিজ্ঞানী কারশফ বললেন। দেখো, কারশফের সূত্রের স্টেটমেন্ট এখানে তোমাদের আমি দেখিয়েছি। নির্দিষ্ট উষ্ণতায় সকল বস্তুর বিকিরণ ক্ষমতা এবং শোষণ ক্ষমতার অনুপাত ধ্রুবক। এই যে E/A এই রেশিও কিন্তু ধ্রুবক, এবং এই অনুপাত ওই উষ্ণতায় আদর্শ কৃষ্ণ বস্তুর যে বিকিরণ ক্ষমতা, দেখো ক্যাপিটালি, তার সঙ্গে সমান। এই সূত্রটি কিন্তু তোমরা ভালো করে প্রস্তুত করে রাখবে, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখে নেব যে গ্রিনহাউস কী। গ্রিনহাউস সম্পর্কে তোমরা ক্লাস 10-এ কিছুটা পড়েছিলে। শীতপ্রধান দেশগুলিতে, দেখো এটি একটি গ্রিনহাউসের ছবি, শীতপ্রধান দেশগুলিতে গাছপালা, শাকসবজি ইত্যাদি চাষ করার জন্য এরকম কাঁচের ঘর ব্যবহার করা হয়, কারণ শীতপ্রধান দেশ তো খুব ঠান্ডা, সেখানে গাছপালা অত ঠান্ডাতে কিন্তু মারা যায়। কিন্তু এই কাঁচের ঘরে যদি চাষ করা যায়, দেখা গেছে কাঁচের ঘরগুলি পরিবেশের, পারিপার্শ্বিক পরিবেশের তুলনায় কিছুটা উত্তপ্ত থাকে, ফলে কাঁচের ঘরগুলিতে খুব সহজেই কিন্তু ছোট গাছপালা চাষ করা সম্ভব। বিজ্ঞানীরা তখন পর্যালোচনা করলেন যে এই কাঁচের ঘরগুলি বাইরের পরিবেশের থেকে কেন উত্তপ্ত। তখন তারা একটি বিশেষ ঘটনা দেখতে পেলেন, যে ঘটনার জন্যে কাঁচের ঘরটি বাইরের পরিবেশের থেকে বেশি উত্তপ্ত হয়, সেই ঘটনাকে বলা হয় গ্রিনহাউস, এবং ঘটনাটির নাম হচ্ছে, এই ঘরটিকে বলা হয় গ্রিনহাউস, এবং ঘটনাটিকে বলা হয় গ্রিনহাউস এফেক্ট। এই ঘরগুলির ভিতরে যেহেতু সবুজ গাছপালা থাকে, তাই এর এরূপ নাম। চলো আমরা দেখে নিই যে গ্রিনহাউসের ভিতর কী ধরনের ঘটনা ঘটে। দেখো, এখানে একটি গ্রিনহাউসের ডায়াগ্রাম দেখানো রয়েছে। তোমরা জানো যে সমস্ত উত্তপ্ত বস্তু থেকেই তাপীয় বিকিরণ বাইরে রেডিয়েট হয়। বেশি উত্তপ্ত বস্তু থেকে যে বিকিরণ আসে সেটির তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষাকৃত ক্ষুদ্র হয়, এবং কম উত্তপ্ত বস্তু থেকে যে তরঙ্গ বিকিরিত হয় তার তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষাকৃত বেশি হয়। এখন সূর্য থেকে যে তাপীয় বিকিরণ আসে পৃথিবীতে, সূর্যের উষ্ণতা যেহেতু খুব বেশি, তাই সূর্য থেকে যে বিকিরণ আসে তার তরঙ্গদৈর্ঘ্য খুব ক্ষুদ্র হয়। সেই ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে কাঁচ হলো একটি ভেদ্য মাধ্যম, অর্থাৎ কাঁচের মধ্যে দিয়ে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য খুব সহজেই এই গ্রিনহাউসে প্রবেশ করে। গ্রিনহাউসে এই তরঙ্গদৈর্ঘ্যগুলো যখন প্রবেশ করবে বিকীর্ণ তাপ, তখন গ্রিনহাউসের ভিতরে থাকা বস্তুগুলি সেই আপাতিত তাপের কিছু অংশ শোষিত করে ক্রমশ উত্তপ্ত হতে থাকবে। কিন্তু ভিতরের উত্তাপ তো কখনোই সূর্যের উত্তাপের কাছাকাছি হবে না। ভিতরের বস্তুগুলোর উষ্ণতা সূর্যের থেকে অনেক কম, ফলে ভিতরের এই বস্তুগুলি, গ্রিনহাউসের ভিতরের বস্তুগুলি যে তাপ বিকিরণ করবে তার তরঙ্গদৈর্ঘ্য হবে অপেক্ষাকৃত বৃহৎ। এই বৃহৎ তরঙ্গদৈর্ঘ্যগুলোর ক্ষেত্রে আবার এই কাঁচ একটি অভেদ্য মাধ্যম, অর্থাৎ এই ভিতরের বস্তুগুলি বৃহৎ তরঙ্গদৈর্ঘ্যের যে তাপীয় বিকিরণ বিকিরিত করবে তা প্রতিফলিত হয়ে গ্রিনহাউসের ভিতরেই থেকে যাবে। ফলে দেখো, এটি একটি হিট ট্র্যাপ হিসেবে কাজ করছে। বাইরে থেকে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ ভিতরে প্রবেশ করছে, কিন্তু ভিতর থেকে তাপীয় বিকিরণ বাইরে বেরোতে পারছে না, ফলে গ্রিনহাউসটি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। এই ঘটনা প্রথম গ্রিনহাউসে দেখা গিয়েছিল বলে এই ঘটনাকে বলা হয় গ্রিনহাউস এফেক্ট। এরকম ঘটনা পৃথিবীর বায়ুমণ্ডলের ক্ষেত্রেও দেখা যায়। পৃথিবীর বায়ুমণ্ডলে বেশ কিছু গ্যাসের অস্তিত্ব দেখতে পাওয়া যায়, যারা কিন্তু গ্রিনহাউসের ওই কাঁচের দেওয়াল বা কাঁচের ছাদের মতো আচরণ করে। এই গ্যাসগুলি হলো, তোমরা জানো ক্লাস 10-এ পড়েছো, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন বা CFC। এই গ্যাসগুলি কিন্তু একটা এরকম স্তর তৈরি করে বায়ুমণ্ডলে, যেটি গ্রিনহাউসের যেমন কাঁচের দেওয়াল, এই যেমন গ্রিনহাউসের কাঁচের দেওয়াল বা ছাদ ছিল, তার মতো এই গ্যাসের স্তরটি কাজ করে। এখন সূর্য থেকে যে তাপ আসে সেটির তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষাকৃত ক্ষুদ্র, ফলে তা এই গ্রিনহাউস গ্যাসের স্তর ভেদ করে পৃথিবীতে চলে আসে। কিন্তু পৃথিবী যে তাপ বিকিরণ করে তার তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষাকৃত বৃহৎ, তা কিন্তু এই গ্রিনহাউস গ্যাসের স্তর ভেদ করে বাইরে বেরোতে পারে না, বারবার ভিতরে রিফ্লেক্ট হয়। এই দেখো, সূর্য থেকে তাপীয় বিকিরণ
এই স্তর ভেদ করে পৃথিবীতে প্রবেশ করলো, কিন্তু পৃথিবীর বিকিরণ বারবার এখানে রিফ্লেক্ট হতে থাকছে। এর ফলে কিন্তু পৃথিবী ক্রমশ উত্তপ্ত হয়। এই ঘটনাটিই হলো কিন্তু গ্রিন হাউস এফেক্ট। পৃথিবীর বায়ুমণ্ডলেও গ্রিন হাউসের মতোই এই ঘটনা দেখতে পাওয়া যায় বলে এর নামও কিন্তু গ্রিন হাউস এফেক্টই দেওয়া হয়েছে। যে গ্যাসগুলি এখানে কাঁচের স্তরের মতো আচরণ করে তাকে বলা, সেই গ্যাসগুলিকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। তাদের নামগুলি তোমরা কিন্তু মুখস্থ করে রাখবে। এবার যদি তোমাদের প্রশ্ন করা হয় যে গ্রিন হাউস এফেক্ট ভালো না খারাপ, এর উত্তর হবে গ্রিন হাউস এফেক্ট কিন্তু ভালো, এবং গ্রিন হাউস এফেক্টের জন্যই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে। যদি গ্রিন হাউস এফেক্ট না থাকতো তাহলে পৃথিবীর উষ্ণতা, পৃথিবীর এখন যে গড় উষ্ণতা রয়েছে তার থেকে 30 বা 35 ডিগ্রি কম হতো, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসের থেকে কম টেম্পারেচার হতো গোটা পৃথিবীর, যদি গ্রিন হাউস এফেক্ট না থাকতো। সেক্ষেত্রে জলই থাকতো না সমুদ্রে, পুরোটাই বরফ থাকতো, প্রাণের সৃষ্টিই হতো না। তাই গ্রিন হাউস এফেক্ট কিন্তু ভালো। তাহলে কোনটা খারাপ? এনহ্যান্স গ্রিন হাউস এফেক্ট খারাপ। পৃথিবীতে আমাদের কার্যকলাপের ফলে আমরা গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ খুব বাড়িয়ে ফেলেছি। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, সিএফসি, এগুলির পরিমাণ আমরা খুব বাড়িয়ে ফেলেছি। ফলে প্রাকৃতিকভাবে গ্রিন হাউস এফেক্ট যতটা হওয়া উচিত ছিল তার থেকে বেশি হয়ে গেছে। ফলে পৃথিবীর গড় উষ্ণতাও বৃদ্ধি পেয়ে গেছে। এই ঘটনাকে বলি আমরা এনহ্যান্স গ্রিন হাউস এফেক্ট। এটি কিন্তু মানুষের পক্ষে এবং পরিবেশের পক্ষে ক্ষতিকারক। এর প্রচুর কুফল কিন্তু লক্ষ্য করা গেছে। তাহলে তোমরা দেখলে যে এনহ্যান্স গ্রিন হাউস এফেক্ট বা বর্ধিত গ্রিন হাউস এফেক্ট খুবই ক্ষতিকর পৃথিবীর পক্ষে, কারণ এর ফলে পৃথিবীর উষ্ণতা যা হওয়া উচিত তার থেকে বেড়ে যাচ্ছে। এর ফলে প্রচুর ক্ষতিকর এর দিক রয়েছে, যেগুলি তোমরা ক্লাস 10-এও পড়েছো। এর ফলে কি হবে? পৃথিবীর উষ্ণতা বাড়লে মেরু অঞ্চলে যে বরফ আছে সেগুলি গলে যাবে, ফলে পানীয় জলের পরিমাণ কমে যাবে, কিন্তু লবণ জল সমুদ্রের তার পরিমাণ বৃদ্ধি পাবে। এর ফলে সমুদ্রের জলতলের উচ্চতা অনেক বেড়ে যাবে। সমুদ্রের নিকটবর্তী যে সমস্ত ভূপৃষ্ঠের অংশ রয়েছে সেগুলি ক্রমশ ডুবে যাবে। উদ্ভিদ প্রাণীর মৃত্যুর হার বাড়বে। উষ্ণতা বাড়ার ফলে বহু রোগ জীবাণু অনেক অ্যাক্টিভ হয়ে যাবে। মশাবাহিত রোগ, ম্যালেরিয়া, ডেঙ্গু এগুলোর প্রকোপ বৃদ্ধি পাবে। বনাঞ্চল অনেক ধ্বংস হয়ে যাবে, কারণ লবণ জল ঢুকে পড়লে চাষাবাদ বা গাছেদের অনেক ক্ষতি হয়। আজকে এই পর্যন্ত থাকুক। এর পরবর্তীতে এর পরের দিন স্টিফেন ল, নিউটনের ল এবং ভিনের সূত্র, এগুলি খুবই ইম্পর্টেন্ট কৃষ্ণবস্তু বিকিরণের ক্ষেত্রে, সেগুলি আমরা এর পরের দিন আমরা দেখব। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। টাটা।